আজকের রাস্তাটা সত্যি একেবারেই খারাপ। আমরা পৌঁছে গেছি সানরাইজ হোটেলে, আর সামনেই দেখতে পাচ্ছি এই যে। গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে এখন সকালবেলা একটু ঝলমলে সকালে হচ্ছে যে টুমলিংয়ে আছি আমরা, যেমন কালকে ছিলাম। কালকে তো এই ব্লগটা তো ওখানে এন্ড হলো। আজকাল রাতে মোটামুটি ঘুম ভালোই হয়েছে। আজকে সকালবেলা কিন্তু আমাদের জানা ছিল না এখান থেকে সানরাইজ দেখা যায়। যতটুকু দেখা যায় সেটুকু দেখার জন্য আমরা দৌড়চ্ছি আর কি। আপনি যদি এখানটা আসবেন এখানটায়, এসে গিয়ে যখন ফেরত যাবেন তখন দেখবেন আমি বরফ হয়ে গেছেন, এত ঠান্ডায় জমে গেছেন। এই হচ্ছে যা বাটে কথা বলিস না, দারুণ, আমার তো দারুণ লাগছে সৎকার লজটা। এই হচ্ছে, আর আকাশটা পুরো ঝকঝকে দেখাচ্ছে। উফ, একটুও মেঘ নেই, একটু ওয়েদার ঠিকঠাক দিয়েছিল কিন্তু একদম ইনফরমেশন। এবার শুধু সান্দাকফুতে সানরাইজটা দেখতে পেলেই জীবনটা সার্থক। এই হচ্ছে রাস্তা। এইগুলো জায়গাগুলো আমার খুব ভালো লাগলো। আয়রন বটল, প্লাস্টিক রাখার জন্য ছোটো ছোটো, যাতে কোনোভাবেই এই পাহাড় এত সুন্দর জায়গা কিন্তু আবর্জনায় ভর্তি না হয়ে যায়। এই হচ্ছে চড়াইটা পেরিয়ে যেতে হবে। রে বাহ, পুরো স্লিপিং বুদ্ধা সামনে দেখতে পাচ্ছেন। স্লিপিং বুদ্ধা সামনে, স্লিপিং বুদ্ধার মাথাটা, এই পেটটা, পাটা, স্লিপিং বুদ্ধার নাকটাও দেখা যাচ্ছে। সে টুমলিং থেকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এই কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়ালেই মানে আপনার আর কিছু কথা বলতে ইচ্ছা হবে না, একটা স্বর্গীয় অনুভূতি। আর তার সাথে সামনে এরকম একটা স্লিপিং বুদ্ধার মানে দৃশ্য, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। মানে জাস্ট কোনোদিন তো এরকম দেখিনি কাঞ্চনজঙ্ঘা। অনেকবার টাইগার হিলে গেছি, গাতোয়ার ব্লগে ছিল, টাইগার হিলে দেখতে পাইনি, মেঘে ঢাকা। কিন্তু নভেম্বর ডিসেম্বরের 15 তারিখ অবধি পুরো এই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করে। দার্জিলিংয়ের আকাশ থেকে শুরু করে পুরো নর্থ বেঙ্গলে, স্পেশালি এখানে যেমন যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্লিপিং বুদ্ধা টুমলিং, তারপর সান্দাকফু সানরাইজটা দেখবো। আজকে সকালে সানরাইজটা মিস হয়ে গেছে, তো আমার জানা ছিল না এখান থেকে দেখা যায়। আমরা জাস্ট এমনি এসেছিলাম টুমলিং থেকে, অত রিসার্চ না করে, কিন্তু জাস্ট যা দেখলাম মানে উপরই পাওনা হয়ে গেল, মানে অসাধারণ। এভারেস্টও দেখা যাচ্ছে বলছে। কোনটা এভারেস্ট? একদম বাঁদিকে পিকটা, একদম বাঁদিকে পিকটা। হ্যাঁ, স্নো ক্যাপড যে পিকগুলো আছে একদম একদম এইটা যেটা, সেটা এভারেস্ট, তাই তো? আর এইদিকে যেটা দেখা যাচ্ছে ওটা মা কালু বলছে। আর এই যেটা, এটা কাঞ্চনজঙ্ঘা। মাথাটা কুম্ভকর্ণ বোধহয়। এবার মোটামুটি পিকগুলো জানলাম, একটু গুগল থেকে দেখাই একটু কোনটা কি। একদম কর্নারে যেটা দেখা যাচ্ছে, এই স্লিপিং বুদ্ধার নাকটা, মুখটা, এটা হচ্ছে কুম্ভকর্ণ পিক। তারপরে এই যে পেটের দিকে পেটটা যেটা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর তার পায়ের দিকে যেটা পিছনের দিকে পিক, সেটা হচ্ছে গোয়েচা। আর তার সামনের দিকে যে পিকটা, সেটা হচ্ছে প্যান্ডিং। এই হচ্ছে সবগুলো ডিফারেন্ট পর্বতের নাম। টোটাল মিলে হচ্ছে স্লিপিং বুদ্ধার একটা রূপ দেখা যাচ্ছে। আমাদের জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সুস্মিতা বলছে যে যখন ফিরে আসবো আমরা দার্জিলিং না পৌঁছে যদি এখানটাতেই টুমলিংয়ে আর একদিন স্টে নিতে পারি, সেটা কি হবে আমি জানি না। এখানে আমাদের তো বলে উঠেছিলাম 3 দিনের জন্য, নামার সময় কি হবে সেটা আমার তো জানা নেই। এবার হোটেলে যাব, হোটেলে রেডি হয়ে এবার সান্দাকফুর দিকে আমরা ট্রেকটা শুরু করব। ট্রেক তো বলা যায় না গাড়িতে, কিন্তু লম্বা জার্নি আছে, একটু হেকটিক জার্নি। লাস্ট 11 কিলোমিটার চলতে গিয়ে মানে প্রচণ্ডই কষ্ট হয়, কিন্তু এইসব ক্রস করেও গিয়ে যদি স্লিপিং বুদ্ধাকে আরও ঝকঝকে রূপে দেখা যায়, যে কালকে সানরাইজ দেখা যায়, তাহলেই আমরা খুব খুশি। শিখরজের এখান থেকে কিন্তু ভিউটা নেই, অসাধারণ না? পুরো ইউরোপিয়ান জায়গার মতো। टिबेटियन रोटी है ना, टिबेटियन पूरी और एक चाहिए डाल लो। রাস্তার কথা যা শুনছি একটুখানি ভয় তো লাগছেই। লাস্ট মিনিটের গোজগাছ চলছে, আমরা এখন বেরোবো, তাই তো? হ্যাঁ, রুকস্যাকটা ভালো করে গুছিয়ে নিচ্ছে রাজ। সবগুলো আটকে দিয়েছি আমি। হ্যাঁ, এই সবগুলো আটকে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আসল জার্নি শুরু। পুরো একদম সান্দাকফু যেতে কোমর খুলে যায় মনে হচ্ছে। অনেকেই ভয় দেখিয়েছে, দেখা যাক এরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়।
বেরিয়ে যাচ্ছি, এখনো স্লিপিং বুথটা দেখা যাচ্ছে। ভগবানের নাম করে আমরা স্টার্ট করে দিলাম জার্নি। যে কিরকম হবে, দূরে রাস্তাটা কিরকম দেখাচ্ছে দেখাই। অ্যাকশন ক্যামেরা ছাড়া আজকে মোবাইলে কোনো ছবি নিয়ে দাঁড়াবেই না। সব গাড়িগুলো একসাথে যাচ্ছে, আমাদের যে ড্রাইভার ভাই যাচ্ছে উনি বলছেন যে সব গাড়িগুলো একসাথে ছাড়া হয় এই কারণেই, যাতে একটা গাড়ি যদি কোনো ফেসে যায় তাহলে অন্য গাড়ি যেন হেল্প করতে পারে। কারণ রাস্তা তো প্রচণ্ড স্টিক, প্রচণ্ড চড়াই এবং কিছু শেষের দিকে যেটা খারাপই। এটা জেনে শুনেই তো লোকে সেই স্লিপিং বুথটার আকর্ষণে ছুটে যেতে যাচ্ছে না সান্দাকফু, অত ঠান্ডা অগ্রাহ্য করে। এই হচ্ছে এদের রুল আর কি, সবাই একসাথেই সবসময় যাতায়াত করে। আমরা সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে থেকে যাব। আমরা সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে যাব। পাসটা যেটা একদম মানেভাঞ্জে দিয়ে করেছিলাম সেটা এখন দেখিয়ে আসলো ড্রাইভার ভাই। তো এবার আমরা স্টার্ট করব। শুনেছি প্রচুর রেড পান্ডা আছে, যদি কপাল ভালো থাকে তাহলে রেড পান্ডাও দেখতে পারি। কালকে যেরকম আমরা দেখাচ্ছিলাম যে এই টিমটা এসেছিলো, ওরা মানে ফটোগ্রাফি ক্লাব তরফ থেকে, ওরা কিন্তু অনেকগুলো রেড পান্ডার ছবি তুলেছে। হ্যাঁ, তো ওদের কাছে একটা রেড পান্ডার ছবি তোলা, সেটা একটা সারাদিন ধরে ফোকাস করে অনেক ফটোগ্রাফিক লেন্স দিয়ে, সেটা বড় ব্যাপার। কিন্তু আমরা যদি খালি চোখে দেখতে পাই, নাথিং গ্রেট লাইক ইট। তো এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে থেকে এখন আন্ডারে আমরা ঢুকছি। এদিক থেকেও স্লিপিং বুদ্ধা ঝকঝক করছে, যেদিকেই যাবো সেদিকে স্লিপিং বুদ্ধা ঝকঝক করছে। আমি শুধু কুম্ভকর্ণ রেঞ্জের নাকটা ভাবছি, একদম নাকটা একদম দেখা যাচ্ছে, মানে হ্যাঁ নাক, ঠোঁটের এই যে কাটাটা একদম চিক, সবটা একদম পরিষ্কার। যে থুতনি থাকে মানুষের, থুতনিটা একদম উঁচু হয়ে, তারপরে ঠোঁটের কাটাটা, তারপরে নাক, প্রত্যেকটা পয়েন্ট একদম মানে একদম মানুষেরই মুখ লাগছে। আর পাঞ্চেম যেটা সিংহতে লাস্টে, যে পায়ের পাতাটা মনে হচ্ছে পায়ের আঙুলগুলো উঁচু হয়ে আছে। আর পেটের কাজটা, পেটের কাজটা কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, পেটের কাজটা যেটা কাঞ্চনজঙ্ঘা, সেটা হচ্ছে মানে ভুঁড়ির মতো উঁচু হয়ে আছে। বেশ এটা পুরোপুরি মানুষেরই ফিগার। স্লিপিং বুথ। হ্যাঁ, মানে আমি শুনেছিলাম, এরকম ছবি দেখেছি, কিন্তু নিজের চোখে যখন দেখছি না তখন সত্যি সত্যি একটা মানুষের ফিগারই লাগছে। এরা বলেন আর কি যে স্লিপিং বুথে সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে, মানে সন্ধ্যা হলে আর দেখা যায় না, দেখা যায় জানো। আর হ্যাঁ, রাত্রিবেলা হলে, সকালবেলা হলে দর্শন দেওয়া শুরু করে আর কি। সিনগুলো দেখা হয় পুরো সেরকম লাগছে, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সিঙ্গলিলা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, তার মধ্যে থেকেই যে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখন। आज तो इतना अच्छा दिख रहा है, कल ऐसा नहीं था, कल भी अच्छा संदकफू। रास्ता खराब कहाँ से शुरू होता है? रास्ता खराब आपको कन्याकट्टा से, हाँ? कन्याकट्टा कट्टा। अब यहाँ से आपको 7 किलोमीटर 8-9 किलोमीटर अच्छा है, अच्छा, उसके बाद 10 किलोमीटर फिर कटोगे, पूरा बॉर्डर का रास्ता। रेड पांडा दिखता है भाई यहाँ पे? हाँ, मतलब आपको नसीब में है तो मिल जाएगा। तुमने देखा रेड पांडा? हमने देखा बहुत बार। রেড পান্ডা খুব নিরীহ ভীতু শ্রেণীর প্রাণী। ওরা এই গাড়ির আওয়াজে, হর্নের মধ্যে, মানুষের চিৎকারের মধ্যে কি আদৌ এসে দেখা দেবে? আই ডাউট। যদি দেখতে পাই তাহলে অবশ্যই ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করবো, ব্লগে শেয়ার করতে পারি। বাপরে, রাস্তা তো অলরেডি শুরু হয়ে গেছে। এই হচ্ছে রাস্তা। বাপরে, দুটো গাড়ি কি করে যাবে এর মধ্যে? দুটো গাড়ি একদম, মানে দুটো বাইক যাওয়ার জায়গা নেই, সেখানে দুটো বড় গাড়ি মিউচুয়াল কোঅপারেশনের মধ্যে থেকে আবার বেরোবে। দেখুন, বাপরে বাপ। कोई वो आज पूरा चम्मच आ गई, এক্সেলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, तो आ जाना। এক্সেলেন্ট আন্ডারস্ট্যান্ডিং ড্রাইভারদের মধ্যে। এরকম যদি কলকাতা শহরে হতো। রেড পান্ডা ভাগ যায়। আমরা যেই জায়গা থেকে এখন ট্রাভেল করছি, যেই পজিশনটা থেকে, जो मतलब ऊपर থেকে ড্রাইভার तबीयत ভাই खराब हो বলছে जाए ना,
যে এখানে চিতা, ব্ল্যাক পান্থার, রেড পান্ডা 3 ধরনের মোটামুটি জন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু চিতা আর ব্ল্যাক পান্থার রাত্রিবেলা দেখতে পাওয়া যায়, দিনের বেলা না, কিন্তু ভোরবেলা একবার দেখতে পেয়েছিল ঠিক এই স্পটে চিতা, সেই এক্সপিরিয়েন্সে শেয়ার করছে। আর এটা প্রায় 7 কিলোমিটার লম্বা ফ্রম टुमलिंग टुमलिंग से गरीबस्ता से गौरीबास तक 7 किलोमीटर ना, और गौरीबास से फिर मतलब उस रास्ता खराब शुरू। नहीं गरीबस से और 2 किलोमीटर अच्छा है। अच्छा है, उसके बाद फिर कयाकट्टा से आपको पूरा संतपुर तक। ये और काली पोखरी कहाँ पे है? काली पोखरी आपको कयाकट्टा के बाद आएगा। अच्छा, कयाकट्टा সামনে 3টে গাড়ির নাকাবন্দি হয়ে গেছিল, এই অবস্থা এখন নাম থেকে করে গেল রাস্তা। আমরা এসে নামলাম হচ্ছে গৌরী নিবাসে। গৌরী নিবাস হচ্ছে 7 কিলোমিটার ফ্রম টুমলিং। সেখান থেকে টুমলিং থেকে প্রায় 7 কিলোমিটার সিঙ্গলীলা ফরেস্টের, ডেন্স ফরেস্টের মধ্যে থেকে কিছুটা দেখালাম। আপ ডাউন করে করে আমরা এখন গৌরনিবাস ট্রে করলাম। গৌরনিবাসে কিন্তু এদিকটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, আর এই দিকটা হচ্ছে কিন্তু এই ক্যাফেটা, ছোট্ট একটা ক্যাফে, একটা চাটা খাওয়ার মতো। তো এই রাস্তা যে পুরোটা সবচেয়ে যেটা মজার সেটা হচ্ছে এই যে যদি দেখাই, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, এই দিকটা হচ্ছে নেপাল। মানে এই যে রিসোর্টটা বা রিসোর্ট বলা যায় না, এটা ছোটো ক্যাফে, এটা কিন্তু নেপালের মধ্যে। আবার ওদিকটা গেলেই হচ্ছে ইন্ডিয়া, জাস্ট 2 পা এদিক তার 2 পা এদিক। এটাই একটা বেশ মজার ব্যাপার। আমাদের সাথে ওনারাও চলে যান আর কি। কেমন লাগছে বলুন? মনে হচ্ছে স্বর্গতে এসে গেছি, মানে স্বর্গ সুখ উপভোগ হচ্ছে। টুমলিং থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত ভালো রাস্তাতেই এসেছি, এবার দেখা যাক কি হয়। জঙ্গলের মধ্যে দিয়ে এলাম। এবারে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, হালকা একটা রিফ্রেশমেন্ট। এবার আবার স্টার্ট করব। এখানে শুধু আমার একটা জিনিসই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই নেপালের সাথে ইন্ডিয়ার যে এই যে পোরাস বর্ডার, এই যে রাস্তাটা, একদিকটা এদিকটা নেপাল, এদিকটা ইন্ডিয়া, পুরো এরিয়া জুড়ে, মানে পুরো একদম হানেভাঞ্জান থেকে শুরু করে একদম সান্দাফু অব্দি এই রাস্তার এপাশটা নেপাল, রাস্তার ওপাশটা হচ্ছে ইন্ডিয়া। তো এইখান থেকে যদি কোনো কাউকে, তো পাকিস্তান থেকে কাউকে ঢুকতে হবে না। যদি কেউ চায়, কোনো টেররিস্ট বা কেউ চায়, তাহলে তো ইন্ডিয়াতে এই নেপাল হয়ে এই নেপালে এত পোরাস বর্ডার ক্রস করে ঢুকে যাবে। সেটা আমি জানি না, ইন্ডিয়ান গভর্নমেন্টের সিকিউরিটি দায়িত্বে যারা আছেন তারা নিশ্চয়ই এটা ভাবছেন, বা মাথায় কিছু আছে, বা হয়তো পেট্রোলিংয়ের ব্যবস্থা আছে। ইন্ডিয়া তো সব দিক থেকে প্রোটেক্টেড। একটা ল্যান্ড রোভারের ছবি নেওয়া গেল ততক্ষণে। আর একটা জিনিস আমি সবাইকে বলতে চাইবো, যে ল্যান্ড রোভার বলে, যদিও ইন্ডিয়ার মধ্যে ল্যান্ড রোভার 1940s থেকে এখানেই এখনও আছে, ল্যান্ড রোভার বলে, কিন্তু তবুও ল্যান্ড রোভার গাড়িগুলো কিন্তু কমফোর্টেবল নয়। মানে জাস্ট ধাঁচাটা হয়তো 1940s যে গাড়িগুলো সেটা আছে, যার ফলে যদি আপনার অনেক লোকজন এসে বসেন এবং গাড়ির ওয়েট অনেক বাড়ে, তখন একটু স্টেবিলিটি পাবে। আদারওয়াইজ কিন্তু এরকম মানে বেশ টার্বুলেন্স হতে থাকবে। আমরা যেমন 3 জনই একটা গাড়ি ভাড়া করেছি, তার জন্য কিন্তু বলেরো এটাই ঠিক আছে, কমফোর্টেবল। এটা মাথায় রাখবেন। এই হচ্ছে রাস্তা, রাস্তা কন্ডিশন পুরো এরকম করছে। পুরো গৌরীবাসের পর থেকে রাস্তা খুবই খারাপ। গৌরীবাসের পর থেকে রাস্তা খুবই খারাপ, পুরো রাস্তা জুড়ে এরকম করছে। ব্লগে পড়া আর নিজে এক্সপিরিয়েন্স করা দুটো আলাদা। রাস্তা আগে বোধ হয় এর থেকে আরো খারাপ ছিল। এরকম যারা আসবেন তারা আগে মোটামুটি একটু যোগাসন, এক্সারসাইজ, হাঁটা চলা অভ্যাস না করলে কিন্তু মাসেলে লেগে যেতে পারে। মাসেলে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে কিন্তু সন্ধ্যাপুর রাস্তা চলার জন্য। এই অফরোডের চূড়ান্ত।
ফেলার মতন অবস্থা কড়াইতে। আরে বাপ রে বাপ। কড়াইতে যেরকম লুচি ফেললে এরকম নড়ে, আমরা সেরকম নড়ে চলেছি। দেখুন দেখুন রাস্তার অবস্থা। কিছু দেখতে গেলে কিছু পেন তো নিতেই সেটা ঠিক নিচ্ছি, পেন নড়ছি লুচির মতো। বাবু তুই কিছু বল, কিরকম লাগছে? হ্যাঁ বাসে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা। ওদের রোজের এক্সপিরিয়েন্স আছে, বাসে দাঁড়িয়ে থাকার এক্সপিরিয়েন্স আছে, আমাদের তো অসুবিধা হচ্ছে না। বাপরে বাপ, সবে মাত্র 1 কিলোমিটার হলো, এরকম নাকি আরো 9 কিলোমিটার আছে এরকমই রাস্তা। এই যে এই যে আমার মুখের এক্সপ্রেশন দেখে বলে আরো বেশি বোঝা যাচ্ছে রাস্তাই নেই মনে হচ্ছে সামনে। হ্যাঁ ঘোড়ার আনন্দে বোঝা যাচ্ছে ঠিক না। है कोई गल नहीं गल नहीं की गम नहीं बोलो। অদ্ভুত হিন্দি। कोई गल नहीं माने गल नहीं बनी। गल नहीं माने কিছু ব্যাপার না ও সরি, আমি জানি না, আমি তো গাম শুনেছি, গাল তো শুনিনি। গাল শুনেছি, গাল শুনি। রাস্তায় নেই, একটু মধ্যে থেকে যাচ্ছি। এতক্ষণ পুরো দলাই মলাই হতে হতে গাড়ির মধ্যে এখন এসে মোটামুটি 4-5 কিলোমিটার আসার পরে এখানে নামলাম। এখন কালীপোখরি। কালীপোখরি মানে কালী মানে তো কালী, আর পোখরি মানে হচ্ছে নেপালি ভাষায় হচ্ছে ঝিল। তো এটা একটা কালীপোখরি, এটাকে একটা পবিত্র ঝিল বলে ওরা মানে। সেই জায়গায় আমরা দাঁড়ালাম। এই হচ্ছে দেখুন জায়গাটা, অসম্ভব সুন্দর না? অসম্ভব সুন্দর জায়গা। এই হচ্ছে ঝিলটা, কালীপোখরি। হ্যাঁ এখন আমরা এসেছি কালীপোখরিতে। কালীপোখরি হচ্ছে এখানকার একটা পবিত্র ঝিল, বড় সুন্দর, মানে পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে একটা ছোট্ট ঝিল, ভারী সুন্দর এই জায়গাটা। ওখানে আমরা ইচ্ছেডাঙ্গা থেকে 10 জন মেয়ে আমরা শান্তিপুর ট্যুর করতে এসেছি এবং ভীষণ আনন্দ করছি। ইচ্ছেডাঙ্গা এবার ভিউটা যারা যারা এতটা উঠে এসে সান্দাকপুর এখানে দেখা মুশকিল, তাদের জন্য রইল এই মানে আমার তরফ থেকে গিফট। এই ভ্যালি মানে অসম্ভব সুন্দর, সবুজ ভ্যালি, তার মধ্যে কিন্তু অলরেডি সান্দাকপুর সেই ফেমাস হাওয়াটা শুরু হয়ে গেছে। অলরেডি ফিল করতে পারছি হাওয়া। আশা করছি সান্দাকপুর ব্লগটা সবার ভালো লাগছে। ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকন বাটনটা প্রেস করবেন, যাতে আমরা নতুন একটা ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে থাকুন। পুরো মেঘগুলো ভেসে 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 যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, এই গাড়িতে আওয়াজটা একটু চলে যায়। পুরো মেঘগুলো ভেসে 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 যাচ্ছে। क्या बोल रहे हो? पूरा नेपाल में है क्या ये? पूरा नेपाल में घुस गए। पूरा इंडिया नहीं है? अभी इंडिया नहीं है, पूरा नेपाल। ये जब सांदाकफू में जब सनराइज होटल में जाएंगे तो क्या डेपोक भी नेपाल के अंदर वो भी है? नेपाल के अंदर है। वो भी अच्छा, उस नजदीक क्या कोई इंडिया इंडिया में बॉर्डर है? मतलब नेपाल इंडिया दोनों से border। बॉर्डर नजदीक ही है, इंडिया बॉर्डर भी नजदीक ऐसे ही, मतलब अच्छा। ये रोड इंडिया का है, इस तरफ नेपाल, इस तरफ इंडिया, ऐसे। अच्छा, और हम लोग अभी पूरा नेपाल के अंदर घुस गए। अगर विदेश यात्रा हो गया, विदेश यात्रा हो गया।
বিদেশ যাত্রা হয়ে গেল, ভালো ব্যাপার। তার অনেক ইচ্ছে ছিল ওদের যাবে নেপাল, তো নেপালের ভিতরে না হলেও এভারেস্ট না দেখলেও আমার সান্দাকফুটা দেখে নিলাম। নেপালে ঢোকার এন্ট্রি ফি দিলাম, পাশে চেকপোস্টের মতো রেখেছে ওরা, মোটামুটি পার হেড 50 টাকা করে। হ্যাঁ, ওরা আজকে ছেড়ে দিল বাচ্চা আমাদের। এই যে বাইরেটা হচ্ছে সিনারিটা হচ্ছে এরকম, পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না। দুদিকে রাস্তা দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে ইন্ডিয়া রাস্তা, এদিকে হচ্ছে নেপালের রাস্তা। তা আমরা নেপালের রাস্তা ধরবো। আর মাঝেরটা হচ্ছে ট্রেকিং রুট, माजिदটা হচ্ছে ट्रेकिंग रूट है ना भैया। तो हम लोग ये नेपाल का रास्ता पकड़ रहे हैं, शायद जाके फिर से पैसा देना पड़ेगा वहाँ पर, नहीं देना पड़ेगा। तो नेपाल রাস্তায় আর আমাদের অবস্থা জিজ্ঞেস করে দরকার নেই। এই হচ্ছে রোড কন্ডিশন। এই রোড দিয়ে যাবার যার দম আছে সেই আসবেন সান্দাকফু, আদারওয়াইজ আসবেন না। সান্দাকফু যাওয়ার রাস্তাটা যেটা দেখছি, যা বেড়াতে যাওয়ার আনন্দে চলছে ঠিকই, কিন্তু রাস্তাটা সত্যি সত্যি খুব টাফ এবং রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ এবং কোমরে পিঠে লেগে যেতে পারে। শেষ ল্যাপের রাস্তাটা সত্যি একেবারেই খারাপ, একেবারেই খারাপ শেষ ল্যাপের রাস্তাটা। এই যেদিকে ট্রেকিংয়ের সিঁড়িটা মনে হচ্ছে সেটা, এটা রাস্তা রাস্তা বলে কিছু নেই অ্যাকচুয়ালি, পাথরের উপরে বোল্ডার দিয়ে যেতে। এই হচ্ছে রাস্তা, হচ্ছে রাস্তা। ভিতরে যে অবস্থা হচ্ছে আমাদের এই দেখাই যাচ্ছে আর কি। যে কোনো কিছুই পসিবল, এই রাস্তার মধ্যে থেকে গাড়ি যেতে পারে সেটাও দেখছি। আমি যে প্রায় 15 বছর ধরে গাড়ি চালাচ্ছি, আমারই বিশ্বাস হচ্ছে না এর মধ্যে থেকে গাড়ি যেতে পারে। খাদের সরু পাশ থেকে এরকম পাথরের উপর থেকে, মানে আনবিলিভেবল। আমরা পৌঁছে গেছি সানরাইজ হোটেলে, আর সামনেই দেখতে পাচ্ছি এই যে এদিকে স্লিপিং বুদ্ধা, গায়ে একটু হালকা চাদর টেনে আছে। সকাল হলে আবার উঠবে ঘুম থেকে। অসাধারণ না? এই দৃশ্যের জন্যই তো এতটা সেই লাইফ রিস্ক বলবো না, এরকম রাস্তা ভেঙে আসা কোনো কষ্ট মনে হয় না যতক্ষণ এটা দেখছি। এখান থেকে এভারেস্টও দেখা যায় একসাথে। এরকম একটা পর্বত শ্রেণী, এমন একটা জায়গা, সেই জন্যই মানুষ পাগলের মতো ছুটে আসে এখানে। স্লিপিং বুদ্ধা, এভারেস্ট সব কিছু একই রেঞ্জের মধ্যে, একই সীমানার মধ্যে।